আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বর্তমানে বাংলাদেশের মোস্ট পাওয়ারফুল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নাম ইউপিডিএফ। কিন্তু ইউপিডিএফ এর জন্ম ইতিহাস, মোটিভ, ম্যান পাওয়ার এবং অস্ত্রশস্ত্রের পরিমাণ সম্পর্কে সাধারণ মানুষ একেবারেই কম জানেন, কারণ এদেশের গণমাধ্যম তা প্রকাশ করে না। ইউপিডিএফ সংক্রান্ত যে নিউজগুলো মাস মিডিয়া প্রকাশ করে তা নিতান্তই বিচ্ছিন্ন এবং এড়িয়ে যাওয়ার উপায় নেই বলেই প্রচার করা হয়। বলতে গেলে বাধ্য হয় তাই করে। তবে প্রতিটি বাংলাদেশি নাগরিকের ইউপিডিএফ এবং তার আলটিমেট টার্গেট সম্পর্কে স্পষ্ট আইডিয়া থাকা উচিত। সচরাচর নিউজে আমরা ইউপিডিএফ এর যে শক্তি আর অস্ত্রবল দেখি, বাস্তবতার সাথে এর মিল খুবই কম। ওদের হাতে থাকা আসল অস্ত্রের খবর শুনলে চমকে উঠবেন। আর এই ভিডিওটি বানানো হয়েছে এজন্যই। স্বাধীনতার পরপরই শেখ মুজিবের আমলে এমএল নার্মা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা পিসিজেএসএস নামে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলে। শেখ মুজিব তা দমন করতে ব্যর্থ হন। এরপর প্রায় ৩ দশক তারা পাহাড়ের রাজত্ব কায়েম করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেরকে প্রায় দমন করে ফেলেছিলেন। কিন্তু ১৯৮১ সালে তিনি শহীদ হবার পর এরা আবার শক্তিশালী হয়ে ওঠে। এরশাদ তাদের দমনে ব্যর্থ হয়। এরপর ২ ডিসেম্বর ১৯৯৭ সালে হাসিনা সরকার পিসিজেএসএস এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তির অনেক ধারা বাংলাদেশের সংবিধানের সম্পূর্ণ বিরোধী। যেমন সমতলের যে কোনো বাঙালির জন্য পার্বত্য জেলাগুলোতে জমি কিনতে হলে স্থানীয় উপজাতি কমিশনের কাছ থেকে অনুমতি নিতে হবে, কিন্তু উপজাতিদের ক্ষেত্রে ঠিক উল্টো। আরেকটি হল চাকমা রাজতন্ত্রকে স্বীকৃতি দেয় হাসিনা, অথচ সম্পূর্ণ গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের রাজতন্ত্রের বিন্দুমাত্র জায়গা নেই। শুধু চাকমাদের প্রায়োরিটি দেয় অন্যান্য উপজাতি গোত্রগুলো কোণঠাসা অনুভব করে। চাকমাদের সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়, আর এসব কারণে সেই শান্তি চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ওদিকে পিসিজেএসএস এর একটি অংশ সম্পূর্ণ স্বায়ত্তশাসন চেয়েছিল, যেন পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে দ্রুত বিচ্ছিন্ন করা যায়। কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে চুক্তি থেকে সেই অংশগুলো বাদ দেওয়া হয়। মানে এই চুক্তিতে কতিপয় চাকমা নেতার আসল উদ্দেশ্য পূরণ হয়নি। ফলে চুক্তি স্বাক্ষরের ঠিক ১ বছর পর ২৬ ডিসেম্বর ১৯৯৮ সালে রাজনৈতিক দলের আড়ালে আরেকটি সংগঠন গড়ে তোলে চাকমারা। এর নাম দেয় তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। দলের গঠনতন্ত্রের মূল পয়েন্ট হল পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসন জারি করে সেখানে বাঙালিদের প্রবেশ এবং বসবাস বন্ধ করা। প্রসিদ্ধ বিকাশ খিসা এবং রবিশঙ্কর চাকমা ঢাকায় কনফারেন্স করে ইউপিডিএফ এর যাত্রা শুরু করে। পলিটিক্যাল পার্টির কাভার থাকায় সহজে তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা যাচ্ছিল না। কিন্তু বেসিক্যালি আমাদের জাতীয় রাজনৈতিক গোষ্ঠী চরিত্রহীন লোক দিয়ে ভরা, তাই তারা দেশের সাথে ইউপিডিএফকে নিষিদ্ধ করতে পারেনি। এদিকে ইউপিডিএফ আরামসে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম শুরু করে। সৌতুলারমার দল থেকে বের হয়ে যারা ইউপিডিএফ এর জন্ম দেয় তাদের সবার একটাই মোটো ছিল, তা হল চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা। ২০০৫ থেকে এরা প্রতিদ্বন্দ্বী পিসিজেএসএস এবং সেনাবাহিনীর উপর নিয়মিত আক্রমণ করতে থাকে। অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, পাহাড়ি জঙ্গল সাফ করে কাঠের অবৈধ ব্যবসা, মাছ চোরাচালান ইত্যাদি অপরাধের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থের যোগান আসতে থাকে। সেই টাকায় কেনা হয় অস্ত্র। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে ইউপিডিএফ সবচেয়ে বেশি শক্তিশালী। রাঙামাটিতে ইউপিডিএফ ও পিসিজেএস এর অবস্থান প্রায় সমান সমান। বান্দরবানে পিসিজেএসএস বেশি পাওয়ারফুল, তবে ইউপিডিএফ এর অবস্থানও উল্লেখযোগ্য। ২০১৭ সালে ইউপিডিএফ ২ ভাগে ভাগ হয়ে যায়। একটি ইউপিডিএফ ডেমোক্রেটিক আর একটি ইউপিডিএফ প্রসিদ্ধ খিসা অর্থাৎ মূল অংশ। এরাই সবচেয়ে বেশি হিংস্র। বর্তমানে ইউপিডিএফ মোস্ট পাওয়ারফুল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। পার্বত্য চট্টগ্রামে অশান্তি ছড়াচ্ছে এরাই। বিশেষ করে খাগড়াছড়িতে এদের অপতৎপরতা সীমা ছাড়িয়ে গেছে। পিলখানা ঘটিয়ে শেখ হাসিনা আর্মিকে দুর্বল করে, তারপর পার্বত্য চট্টগ্রাম থেকে 85% সেনা ক্যাম্প সরিয়ে নেয়। সেই সুযোগে পুরো খাগড়াছড়ি জুড়ে ইউপিডিএফ ছড়িয়ে পড়ে ভাইরাসের মতো। তারা সদস্য সংগ্রহ করে ভয় দেখিয়ে ইকোনমিক্যালিও পাওয়ারফুল হয়ে ওঠে। অনুমান করা হয় যে ইউপিডিএফ এর মাসিক আয় ৭ থেকে ৮ কোটি টাকা। এটা ন্যূনতম সংখ্যা। স্থানীয় শান্তিপ্রিয় উপজাতিরা যদি তাদের ব্যাপারে নিরাপত্তা বাহিনীর কাছে কোনো তথ্য দেয় বা তাদের কথা মতো না চলে, তবে রাতের অন্ধকারে এসে উল্লেখিত পাড়ায় করে লোকজন নিয়ে যায় কিংবা ফেলে। এভাবেই একটি ভয়ের রাজত্ব কায়েম করেছে তারা। আর সুযোগ বুঝে আর্মির উপর নিয়মিত হামলাও করে। এদের হামলায় আর্মি, বিজিবি, পুলিশ ও আনসার মিলিয়ে ৪০০+ নিরাপত্তা বাহিনীর সদস্য শহীদ হয়েছেন। সংখ্যাও কয়েকশো। প্রতিপক্ষ চাকমা গ্রুপ মারমা, বম, খুমি, কুকি, ম্রো ইত্যাদি উপজাতির উপর নিয়মিত করে। এছাড়া বাংলাদেশপন্থী যে কোনো শান্তিপ্রিয় উপজাতি এদের টার্গেট। ১৯৯৮ সালে গঠিত হবার পর থেকে ইউপিডিএফ এর হাতে অন্তত ১০০০ খানেক উপজাতি হয়েছেন। বহু ধ্বংস করেছে এরা। অসংখ্য এর ঘটনা আছে। সিকিউরিটি ফোর্সের উপর হামলা এদের কাছে ডাল ভাত। এই সংগঠন রাজনৈতিক পরিচয়ের আড়ালে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল রেখে সেখানকার সত্যিকার উন্নয়ন ঠেকিয়ে দিয়েছে। দেশপ্রেমিক উপজাতি নেতাদের
করেছে। প্রকৃত শিক্ষা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত করেছে। জন্মদাতাকে আর্মি নাকি ইন্ডিয়া? বাংলাদেশের তথাকথিত সেকুলার বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মীরা প্রচার করে যে সন্তু লারমার পিসিজেএসএস-কে দুর্বল করার জন্য সেনাবাহিনী ইউপিডিএফ-এর জন্ম দিয়েছে। এটি সম্পূর্ণ ভুয়া একটি মতবাদ। প্রথমত, শান্তি চুক্তির পর সন্তু লারমাকে সেনাবাহিনী বগলতলায় নিয়ে নেয়। অর্থবিত্তের লোভে পড়ে সে। দ্বিতীয়ত, সন্তু লারমা বিচ্ছিন্নতাবাদ থেকে সরে আসার পর ভারত পার্বত্য চট্টগ্রামে তার প্রভাব হারায়। তাই নতুন একটি গোষ্ঠী দরকার ছিল যারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে পারবে। তৃতীয়ত, অলরেডি দুর্বল হয়ে পড়া গোষ্ঠীকে আর দুর্বল করার দরকার পড়ে না, বরং বিচ্ছিন্নতাবাদকে গোড়া থেকে উৎপাদন করতে হয়। ইউপিডিএফ-এর মতো সংগঠন সৃষ্টি করে সেনাবাহিনীর আসলে কোনো লাভ নেই। লাভ বাংলাদেশের শত্রু বা হস্টাইল অপোনেন্টের, আর আমাদের হস্টাইল অপোনেন্ট ডান্ডিয়া। তাছাড়া সেনাবাহিনী যদি ইউপিডিএফ-এর জন্ম দিত তাহলে এর কোনো না কোনো প্রমাণ থাকত। আজ পর্যন্ত কেউ তা দেখাতে পারেনি। রিয়ালিটি হলো ইউপিডিএফ-এর জন্মদাতা ডান্ডিয়া। এদের জন্ম দেয় দিল্লি, আর এই দেশে থাকা দালালদের দিল্লি লেলিয়ে দেয় দোষ আর্মির উপর চাপানোর জন্য। বিষয়টি সহজেই বোঝা যায়, কারণ ইউপিডিএফ-কে আর্মি সৃষ্টি করেছে এটা যারা বলে তাদের 100%ই দিল্লির অনুগত সেবাদাস। তারা বাংলাদেশ আর্মির বিরুদ্ধে যাবে এটাই স্বাভাবিক। শুরুতে ইউপিডিএফ অস্ত্র পেয়েছে ডান্ডিয়া থেকে, তাদের প্রশিক্ষণও দিয়েছে ডান্ডিয়ান গোয়েন্দা সংস্থা। এদেরকে মিজোরামে নিয়ে ট্রেনিং দিত। এর বহু প্রমাণ ছিল, যা বিগত 15 বছরে ধ্বংস করা হয়েছে। সেনা অভিযানের মুখে অনেক ইউপিডিএফ নেতা ভারতে পালিয়ে গেছে, অনেকের ফ্যামিলিও আছে সেখানে। ডান্ডিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় এদের পজিশন খুবই পাওয়ারফুল। সীমান্ত অরক্ষিত থাকায় তারা নির্বিঘ্নে যাতায়াত করত। সদ্যপ্রাপ্ত ইন্টেলিজেন্সও বলছে ইউপিডিএফ-এর মেইন পৃষ্ঠপোষক ডান্ডিয়া। কয়েক মাস আগের এক ইউপিডিএফ এই ফুটেজটি দেখলে বুঝবেন তাদের আসল উদ্দেশ্য কি। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। 3 নম্বর, যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে, না হলে এই আন্দোলন আমাদের জারি থাকবে। বাংলাদেশ ভাঙার জন্য এরা প্রকাশ্যে ভারতের সাহায্য চাইছে। ইউপিডিএফ-এর মা বাপ দুটোই ডান্ডিয়া। সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থা এদের জন্ম দিয়েছে, এটি ভুয়া মতবাদ। এই মিথ্যার মাধ্যমে দালাল গোষ্ঠী ডান্ডিয়ার সংশ্লিষ্টতা আড়াল করার চেষ্টা করে। বিশেষ করে দালাল সাংবাদিকরা এই মিথ্যা মতবাদ বেশি প্রচার করছে। ইউপিডিএফ-এর সশস্ত্র জনবলের সঠিক সংখ্যা পাবলিকলি খুব একটা জানা যায় না। তবে নির্ভরযোগ্য সূত্র থেকে এটুকু জানা গিয়েছে যে এদের সংখ্যা 5,000 থেকে সর্বোচ্চ 10,000 পর্যন্ত হতে পারে। এছাড়াও রাজনৈতিক কর্মীর আড়ালে আরও বেশ কয়েক হাজার সদস্য আছে। এরাও অস্ত্রের ট্রেনিং পাওয়া, কিন্তু সবসময় তা ক্যারি করে না। এতদিন ভারত থেকে পেলেও এখন তারা বার্মা থেকেও অস্ত্র ক্রয় করে। মূলত আরাকান আর্মি তাদের মেইন বার্মি সাপ্লায়ার। অস্ত্র ক্রয়ের জন্য তাদের টাকার অভাব হয় না। ভয়ঙ্কর বিষয় হল ইউপিডিএফ-এর আসল অস্ত্রের খবর সাধারণ মানুষ জানে না। বাংলাদেশ বিরোধী দালাল সাংবাদিক গোষ্ঠী এসব প্রকাশও করে না। ইউপিডিএফ-এর হাতে অত্যাধুনিক অটোমেটিক রাইফেল, লাইট মেশিন গান, পিস্তল ইত্যাদি তো আছেই, প্লাস আরপিজি লঞ্চারও আছে বলে জানা যায়। মিনি ড্রোন, হাইটেক কমিউনিকেশন ডিভাইস, নাইট ভিশন সিস্টেম, ক্যামোফ্লেজ ইকুইপমেন্ট ইত্যাদিও আছে। এগুলো তারা প্রকাশ্যে দেখায় না। চাঁদাবাজি, চোরাচালান ইত্যাদি কাজে ইন্ডিয়ান সস্তা রাইফেল ইউজ করে। ঘন জঙ্গলের গভীরে দুর্গম পাহাড়ের গায়ে এরা বাংকার নির্মাণ করেছে। বাইরে থেকে কোনোভাবেই টের পাবেন না এখানে কি আছে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে এরকম হাজারখানেক বাংকার আছে। এসব বাংকারে তাদের অস্ত্রগুলো লুকিয়ে রাখে। নিরাপত্তা বাহিনীর কাছে পরিচয় ফাঁস হওয়া ইউপিডিএফ-রা সেখানে গিয়ে লুকিয়ে থাকে। লোকাল মার্কেটের দোকানদার থেকে শুরু করে স্থানীয় প্রশাসনেও তাদের এজেন্ট আছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী কিংবা পুলিশ এসব তথ্য জানে না, অথচ আমি কিভাবে জানি? ওয়েল, সিকিউরিটি ফোর্স সব তথ্যই জানে, কিন্তু লোকেশন হয়তো জানে না। তবে আমি বেশ কিছু ইনফরমেশন পেয়েছি খাগড়াছড়ির স্থানীয় বাঙালি ফ্রেন্ডদের মাধ্যমে। আমার একান্ত ঘনিষ্ঠ কয়েকজন বাঙালি বন্ধু আছে যাদের জন্ম খাগড়াছড়িতে এবং সেখানেই বড় হয়েছে। স্থানীয় হবার সূত্রে তারা এরকম অনেক সলিড ইন্টেল জানে। সেই তথ্যগুলো অলরেডি সংশ্লিষ্ট অথরিটির সাথে শেয়ার করা হয়েছে। 5 অগাস্টের আগেও অনেক ইনফো শেয়ার করেছি, কিন্তু তখন তেমন কোনো অ্যাকশন নেয়নি। বর্তমানে সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু আদিবাসী, মানবাধিকার এবং ধর্মীয় ইস্যু তুলে ইউপিডিএফ-এর স্থানীয় এজেন্টরা লাগানোর ধান্দায় থাকে অলওয়েজ।
বেসামরিক মানুষদেরকে সামনে ঠেলে দেয়, ফলে অনেক সময় পিছিয়ে যেতে হয়। বুদ্ধিবৃত্তিক উপায়ে খেলছে তারা। ডান্ডিয়ান গোয়েন্দা সংস্থা কিছু বাংলাদেশি নিমক হারামদের সাহায্যে মহাগুরুত্বপূর্ণ এই পার্বত্য জেলাগুলোকে বিচ্ছিন্ন করা বা অস্থিতিশীল করে রাখার প্রাণান্তকর চেষ্টা করছে। স্থানীয় আওয়ামী লীগাররা এই অপকর্মের মূল সুপারভাইজার। তবে আশা করছি অত্যাধুনিক প্রযুক্তি এবং সরকারের ঐকান্তিক চেষ্টায় একদিন না একদিনে চাষিদের দমন করা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক ও সুস্থ থাকুন, দেশের সত্যতে চিনুন, দেশকে ভালোবাসুন, বাংলাদেশ চিরজীবী হোক।